সৌজন্যে ইস্পাহানি। তোমাদের সুখেরই নীড়ে আমাকে খুঁজো না বন্ধু, আমি তো চলেছি ফিরে। চলতে ফিরতে অনেক চেষ্টা করেছি আপনাদের থেকে দূরে থাকার, কিন্তু সেটা কিন্তু পারিনি। কাজেই কোনো ভালো মন্দে, আনন্দে বেদনায়, সুখে অসুখে সবসময় ফিরে ফিরে চলে আসি আপনাদের কাছে। আজও চলে এসেছি আমাদের নিয়মিত আয়োজন মিউজিক নিয়ে। সঙ্গে আছি আমি আখি ভদ্র এবং আমার সঙ্গে আছে নিশীথ সূর্য। প্রায় 5 দশক ধরে যিনি বাংলা গানের মানুষদের সমৃদ্ধশালী করেছেন, এন্টারটেইন করেছেন, যার গান শুধু দেশ নয় সীমানা ছড়িয়েছে প্রজন্ম থেকে প্রজন্ম, সকল স্তরের মানুষের কাছে যার গান সমানভাবে জনপ্রিয়, ভালো লাগার গান, ভালোবেসে আমরা বলতেই পারি দ্য ভয়েস অফ অল টাইম, যার নামের আগে কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ নামটাই বিশেষণ। তিনি আমাদের পরম শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যার। আপনাকে আমাদের শুভেচ্ছা, স্বাগতম, ঈদ মোবারক। ঈদ মোবারক, তোমাদেরকেও আমার শুভেচ্ছা। তবে আমার মনে হয় আপনাকে স্বাগতমটা এইভাবে বলা উচিত, এই পৃথিবীর পান্থশালায় আপনাকে স্বাগতম, কারণ আপনার সিগনেচার হচ্ছে এই পৃথিবীর পান্থশালায় আপনি আগমন করেছেন, বাংলা গানকে একটা সমৃদ্ধশালী জায়গায় আপনি নিয়ে গেছেন। আপনাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা। একটু জার্নি করবো আজকে আমরা নিশীথ। আমরা আজকের এই আয়োজনে হাদী স্যারকে নিয়ে বা আপনি বা আপনার সঙ্গীতকে নিয়ে একটা জার্নি করতে চাই। সেই জার্নিটা আপনার শুরু থেকে, যেমন আপনার জন্ম, বেড়ে ওঠা, সঙ্গীত জীবনে প্রবেশ, সব কিছু একেবারে ধারাবাহিকভাবেই আসতে চাই। আমরা জানি যে আপনার জন্ম আগরতলায় এবং আপনি বাবার চাকরির সূত্রে অনেকগুলো জায়গায় ঘুরেছেন, সিলেট, রাজশাহী, রংপুরে আপনি বেড়ে উঠেছেন। যদি আপনার কাছে জানতে চাওয়া হয় কোন জায়গাটি আপনাকে এখনো সবচেয়ে বেশি টানে? এক কথায়, যেখানে জন্ম এর চেয়ে প্রিয় জায়গা বোধহয় মানুষের হয় না। এখনো আগরতলা আমাকে সবচেয়ে বেশি টানে। সেই শৈশবের কথা, কৈশোরের কথা মনে হলে এখনো মনে হয় আগরতলা ছুটে যাই। তারপর আগরতলা থেকে আমি আমার বাবার চাকরি সূত্রে চলে এলাম সিলেট। সিলেটও একইভাবে আমার কাছে খুবই প্রিয় একটি শহর। তারপর চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য তো জানোই তোমরা নিশ্চয়ই। সেখানেই এবং সঙ্গীত জগতের সঙ্গে পরিচয়টাও আমার সেখান থেকেই, একেবারে স্কুলের ছাত্রাবস্থায়, তখন থেকেই। এই যে শৈশবে ফিরে যাওয়া, এই যে আপনার স্বাভাবিক নস্টালজিয়ার মধ্যে আপনি থাকেন, আপনার নানা জায়গায় আপনি বিচরণ করেছেন, তা আপনার গানের মধ্যেও আমরা বারবার গানে চলে আসব। গানের মধ্যে আমরা একটা গান, যে গানে লাকি আখান্দ এবং কাউসার আহমেদের লেখা, লাকি আখান্দের সুরের একটা মাখামাখি ছিল, গানটি ছিল গুড্ডি সিনেমার সেই গান, সখী চলো না জলসাগরে। গানটি কিন্তু প্রথমে ছিল টেলিভিশনে, গানটি করেছিলাম, লাকি করেছিল একটি অনুষ্ঠানে, আরও গান ছিল এর সঙ্গে কয়েকটি। তো এই গানটি বেশ জনপ্রিয় হয়ে যায়, সেই জন্যে সালাউদ্দিন জাকি তার ওই গুড্ডি ছবিটিতে এই গানটি ব্যবহার করেছিলেন। এত জনপ্রিয় একটি গান আমরা কি আজকে স্যারকে সামনে পেয়ে একটু শুনবো না? লাল নীল ঝড়ের বাতি হোক না এ রাতের সাথী, তারি মাঝে নিজেকে হারাই, এঁকে নাও কাজল চোখে, বেঁধে নাও নুপুর পায়ে, লগ্ন যে যায় বয়ে যায়, সখী চলো না জলসা ঘরে এবার যাই, চলো না জলসা ঘরে এবার যাই, সখী চলো না
জলসা ঘরে এবার যাই, চলো না জলসা ঘরে এবার যাই। গোল্ডেন ভয়েস। গোল্ডেন ভয়েস। আপনি যেমনটি শুরুতে বলছেন যে ভয়েস অফ অল টাইম, ভয়েস অফ বাংলাদেশ আমরা বলি। বাংলাদেশ সত্যি। এই গানটি করার সময়ের কোনো উল্লেখযোগ্য ঘটনা বা স্মৃতির কথা কি মনে পড়ে? এই গানটি লাকি তো একটু খামখেয়ালি ছিল, আমি খুব মুডি। তো গানটি যেদিন রেকর্ড করব বেশ দেরি করে এসছে, আমি খুব রাগ করেছি, লাকি তুমি এত দেরি করে এলে। কয়ে হাদি ভাই আসতে আসতে একটা নতুন গান মনে, যে গান করার কথা আগেই আমাকে তুলে দিয়েছিল, সেই গান, নতুন গান আস্তে আস্তে একটা মনে পড়ে গেল, কাউসার আহমেদের লেখা, সেই গানটা করব। আবার নতুন করে আমি তখন এই গানটা তুললাম। আপনার এই যে গানগুলো যদি আমরা পর্যালোচনা করি, মনে হচ্ছে কি বিধাতা এক ধরনের স্ক্রিপ্ট করে পাঠিয়েছেন, যে কেউ চলে যায় কেউ বা আসে, দুদিনের এই পরবাসে। আপনার শুনেছি সবচেয়ে প্রিয় গান আপনার এই পৃথিবীর পান্থশালায় গানটি আপনার খুবই প্রিয় গান। এটি নানা কারণে আরও প্রিয় গান আছে, তবে এই গানটির একটি আমার কাছে একটি বিশেষ ভূমিকা এই জন্য যে এই গানটির রচয়িতা আমার শিক্ষক এবং এদেশের একজন শ্রেষ্ঠ গীতিকার তাকে বলা যায়, এদেশের পাইওনিয়ার গীত রচনায় সত্যি আবু হেনা মুস্তাফা কামাল, এবং সেই সঙ্গে তিনি আমার শিক্ষকও ছিলেন, আবার বন্ধুর মতোও ছিলেন। আচ্ছা। এবং এই গানটি একটি ছবির জন্য, আমি তখন আমার গুরু সঙ্গীত পরিচালক সুবল দাসের সঙ্গে সহকারী হিসেবে কাজ করি। আচ্ছা আচ্ছা। তো এই গানটি আমার বাসায় বসে, তিনি আমার শিক্ষক হয়েও আমার বাসায় এসে বসে এই গানটি রচনা করেছিলেন। বাহ। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান, কান্না হয়ে বাজে কেন বাজে আমার প্রাণ। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান, কান্না হয়ে বাজে কেন বাজে আমার প্রাণ। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান। আপনার কাছে যদি জানতে চাই যে সঙ্গীতের মতোই আপনার জীবন, নাকি জীবনটাই আসলে সঙ্গীতময়, কি খুব উত্তর আসবে? কঠিন প্রশ্ন করেছো। হ্যাঁ, সঙ্গীতময় বলতে পারো, কিন্তু জীবনটা সঙ্গীত, শুধুমাত্র সঙ্গীত নয়। জীবনটা যেমন শুধুমাত্র বেদনার নয়, বা শুধুমাত্র আনন্দের নয়, শুধুমাত্র দুঃখ কষ্টের নয়, শুধুমাত্র হাসি কান্নার নয়, এই সব কিছু মিলিয়েই জীবন, এবং সেই জন্যেই জীবন এত মধুর। এই যে সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গীতের ধারা বদলে যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গীত বদলে যাচ্ছে, এই বদলে যাওয়াটাকে কেমন করে দেখেন? আগে সঙ্গীত মানেই ছিল শিল্প। হ্যাঁ, এখন যে সঙ্গীত শিল্প নয় আমি তা বলছি না, অবশ্যই শিল্প। তবে তখন সে সঙ্গীতের মুখ্য উদ্দেশ্য ছিল শিল্প সৃষ্টি, তারপর সেটা আনন্দ দেওয়ার বিষয়। এর মধ্যে একটা ইনবিল্ট আনন্দ তো রয়েছেই সঙ্গীতে, ইনবিল্ট এন্টারটেইনমেন্ট রয়েছে, কিন্তু এখন মনে হয় যে পুরোটাই এন্টারটেইনমেন্ট। স্যার, আপনি কিন্তু এই উত্তরটা বহু আগে ঢাকা ৮৬ সিনেমায় দিয়ে দিয়েছিলেন। আসলে আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইলো রে, আমার সাধের সারিন্দা কান্দে। রাজ্জাক সাহেবের কণ্ঠে ছিল গানটি। আপনার কিছু গান স্যার, ওই গানগুলোতে জীবন মৃত্যু নিয়ে আপনার এক ধরনের কি ছিল, যেন চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার, বা চোখের নজর এমনি কইরা। এই যে জীবন এবং মৃত্যু নিয়ে আপনার ভাবনাটা কি আসলে স্যার? জীবন এবং মৃত্যু দুই প্রান্তের
কিন্তু জীবন সৃষ্টির অনিশ্চয়তা আছে, মৃত্যুর কিন্তু কোনো অনিশ্চয়তা নেই, মৃত্যু অবধারিত। জন্ম তুমি নিলেও পারতে, না নিলেও পারতে, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর মৃত্যুটা হচ্ছে, যদি জন্ম নিয়েছো তাহলে মরেছো। মৃত্যুকে তবে আমার যেটা মনে হয় যে মৃত্যুকেও খুব, আমরা রবীন্দ্রনাথের মতো মরণরে তুহু মম শ্যাম সমান হয়তো বলতে পারবো না, কিন্তু তারপর মৃত্যুকে এভাবেই সহজে নেওয়া যায় যে জন্মগ্রহণ করলে পরে মরতে হবেই, খুবই স্বাভাবিক নিয়মে, এবং পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। এবং মরে গেলে তুমি নিশ্চয়ই ফিরে তাকিয়ে ভাবতে পারবে না, আহারে সবাই বেঁচে আছে, আমি মরে গেলাম। কাজেই মরে যেতে পারলে সব শেষ। সব শেষ। আমি কিন্তু চলচ্চিত্রের প্রথম গান গেয়েছি, বেতারের আগেই চলচ্চিত্রে গিয়েছি, এবং ছাত্র অবস্থায়। তখনই যে গানটি গিয়েছিলাম, প্রথম গান, সেই গানটি ছিল একেবারে চরম বেদনার গান, কঠিন বেদনার গান। আচ্ছা। এবং সেই থেকে যে শুরু, শেষ গান পর্যন্ত আমার ভাগ্যে শুধু সেসব গানই জুটেছে, বুঝছো? তো সেই জন্যেই আমার অধিকাংশ গানই দেখবে বেদনার গান। তা আমার মাঝে মাঝে দুঃখ হয়, শুধু বেদনার গানই গাইলাম সারা জীবন। মানে দুঃখের গানের জন্য দুঃখ হয়। তো তারপর নিজেকে সান্ত্বনা দিই এভাবে, সেই ইংরেজ কবি শেলির সেই স্কাইলার্ক কবিতাটির দুইটি লাইন মনে পড়ে। Our sweetest songs are those that tell us of our saddest thoughts. অর্থাৎ বেদনার গানই হচ্ছে সুমধুর গান। সত্যি সত্যি তাই। এই কথা বলে নিজেকে সান্ত্বনা দিই। গানের চাইতে স্যারের কথা বেশি শুনতে ভালো লাগছে বোধহয় আজকে। সাহিত্যের ছাত্র। একদমই তাই। সেই গল্পে আসবো। এই প্রশ্নের উত্তরটি দিতে দিতে আপনি একটু প্লেব্যাকের কথা বলছিলেন, যে বেতারে গান গাওয়ার আগে আপনি সিনেমায় প্লেব্যাক করেছেন। সেটি কবে এবং কিভাবে প্লেব্যাক করা হয়েছিল, কোন গানটি ছিল প্রথম, জানতে চাই একটু। তখন আমি অনার্সে, মানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে তখন। সেই সময় তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একেবারে কেন্দ্রবিন্দু। গানের অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে একবার একটি অনুষ্ঠানে এরকম গান গাওয়ার পর একজন সঙ্গীত পরিচালক, তখনকার এক বিখ্যাত সঙ্গীত পরিচালক, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সরাসরি আমাকে প্রস্তাব করলেন, তুমি চলচ্চিত্রে গান গাইবে, সিনেমায় গান গাইবে। আমি তো আকাশ থেকে পড়লাম, তো গানের গাও জানি না, মনের আনন্দে গান করি, তখন কিছুই জানি না। তাই আমি বললাম ঠিক আছে, আমাকে দিয়ে হলে গাইব। সেই তিনি নিয়ে গেলেন আমাকে এবং চলচ্চিত্রে গান গাওয়ালেন। আর যা বলছিলাম, সেই গানটি একেবারে সেই চূড়ান্ত বেদনার গান। এবং ছবিটি ছিল একটি উর্দু ছবি, তখন খুব উর্দু ছবি হতো তখন, 60 সালে। आसा नहीं है पाना कोई तो सुख का है प्यारा कोई पाए ना सहारा ये क्या संसार है भगवान। এই ছিল গান। সুরটা নিশ্চয়ই মনে আছে কি? এটা না, মনে থাকার কথা নয়, কিন্তু যে গানটি আপনি গেয়েছিলেন, আপনি তো SM হলে থাকতেন ঢাকা ইউনিভার্সিটিতে। গানটি শুনেছি শ্যামল মিত্রের একটা গান করেছিলেন। হ্যাঁ, ভোমরা ফুলের ওই গানটিকে আমরা শুনতে পারি। ওই গানটি খুবই গাইতাম আমি, এবং আমার বিশ্ববিদ্যালয়ে আমার নামই ছিল সবাই ভ্রমরা বলে। নিশিত একটা কথা বলছিল যে সাহিত্যের ছাত্র, আপনি বাংলা সাহিত্যের ছাত্র, এবং পরবর্তীতে আপনি টেলিভিশনে প্রোডিউসার হিসেবে শিক্ষকতা করেছেন, লাইব্রেরিয়ান ছিলেন, এবং আপনার 3 মেয়ে নিয়ে আপনি দিব্যি সংসার করেছেন। এত কিছুর সামলে সিনেমার গান বা সঙ্গীত জীবন কিভাবে কাটিয়েছেন বা সামলেছেন কিভাবে? তুমি ঠিকই বলেছ, জগন্নাথ কলেজে মাস্টারি করেছি, তারপর টেলিভিশন যখন আসলো এই দেশে নতুন একটি মাধ্যম, প্রথম 4 প্রযোজকের আপনি একজন। আমি ওখানে গেলাম,
প্রথম 4 জন প্রযোজকের আমি একজন ছিলাম। তারপর ওখান থেকে সরকারি চাকরিতে ঢুকে গেলাম তথ্য মন্ত্রণালয়ে। তারপর শেষ করলাম পাবলিক লাইব্রেরিতে এসে, এবং মাঝখানে একবার বিদেশেও গেলাম গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানে একটা ডিগ্রি করার জন্য। তবে আমার মনে একটি দুঃখ রয়ে গেছে এই ব্যাপারে। সেটি হচ্ছে, আমি যদি পুরোটা সময় শুধু গানের জন্যই দিতে পারতাম, তাহলে হয়তো কিছুটা করতে পারতাম। মানে আরো গান যোগ হতো আপনার। আরো জানি না, স্যার মানে বলছেন হয়তো কিছুটা করতে কিছুটা পারতাম। করতে পার। কিছু কিছু গান আছে আপনার, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, বা যেও না সাথী, অথবা দুঃখ চির সাথীরে, এই গানগুলো যখন আপনি নিজেই শুনেন বা আপনার কানে যখন পৌঁছায়, তখন কি কোনো না কোনোভাবে রিলেট করতে পারেন কিনা আপনি আপনার সহধর্মিণীকে? তো আপনি ডেফিনেটলি মিস করছেন, ওই অনুভবের জায়গাটা আমরা উপলব্ধি করতে পারবো না, কিন্তু এই গানগুলো কি আপনাকে ভাবায়? দেখো, এটা মানুষের জীবনের এমন একটি জায়গা, যে জায়গায় আঘাত পেলে এটি একেবারে অনপনেও যাকে বলে, এই আঘাত তো কোনোদিন জীবদ্দশায় এই আঘাত সামলে ওঠা যায় না। এটা এই বেদনার তো কোনো সমাপ্তি নেই, এই বেদনার কোনো কি বলবো, কাটিয়ে ওঠার কোনো উপায় নেই, থাকবেই। কোনো কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, শুধু গানের সময় কেন বা গানের ক্ষেত্রে নয়, যে কোনো মুহূর্তে যে কোনো সময় মনে হলে পরে অতীতের দিকে তাকালে হৃদয় তো বেদনা ভারাক্রান্ত হবেই, এটা করার কিছু নেই। যাই হোক, আমরা দুঃখের দিকে না, যাব না। বেদনার কথা, এটাই জীবন। তবে হ্যাঁ, স্যার এটাই যেমনটি জীবন, বলছিলেন, যে এটাই জীবন জীবন, একেবারে এটাকে আনন্দেরও নয়। সহজভাবে নিতে হয়। ওই যে রবীন্দ্রনাথের কথা আছে না, সত্যের এলেও সহজে, সহজে। এটাকে সহজভাবে নিতেই হবে। স্যার, আমাদের বিরতিতে যেতে হবে সময়ের সঙ্গে সঙ্গে। বিরতিতে যাওয়ার আগে আপনার প্রিয় সহধর্মিণীকে উৎসর্গ করে আমরা চাই আপনার সেই শুরুর দিককার গান, ডাকবাবু সিনেমায় আপনি করেছিলেন চাতুরি জানে না মোর বধুয়া, চমৎকার একটি ক্লাসিক গান। খুবই সুন্দর গান, মনিরুজ্জামান মনিরের লেখা এবং আলী হোসেন, শ্রদ্ধেয় আলী হোসেনের সুর করা। এই গানটি আমাদের ভাবিকে উৎসর্গ করে আমরা বিরতিতে যেতে চাই। চাতুরি জানে না মোর বধুয়া, চাতুরি জানে না মোর বধুয়া, আখির বানে বিজলি হানে, আখির বানে বিজলি হানে, কাছে তো কভু টানে না, চাতুরি জানে না মোর বধুয়া, চাতুরি জানে না। সৌজন্যে ইস্পাহানি, সৌজন্যে ইস্পাহানি। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, আর ভালোবাসতো, এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, আর ভালোবাসতো।
আপনাকে আসলে সবাই ভালোবাসে স্যার। এই ভালোবাসাটা বোধহয় গানের কারণেই আপনি পেয়েছেন, মানে গানের কারণে বোধ হয় না, গানের কারণেই আপনি পেয়েছেন। মানে ওই আক্ষেপের কোনো দরকার নেই, কোনো যে দরকার একবার নেই। যদি কেউ তবুও ভালোবাসতো। ওই যে স্যার যেমনটি বলছিলেন যে তার কাছেই সব বিরহের গান, বেদনার গান, বিচ্ছেদের গান, কেউ ভালোবাসে না, এই টাইপ গান এসে পড়েছে না? মানে জন্ম থেকেই জ্বলছি মাগো, হ্যাঁ, ওই ওই সিনেমার তো গান, হ্যাঁ, ওই সেই গানটি, এবং ওইটিও তো একটি বিখ্যাত গান, জন্ম বিখ্যাত থেকে গান। জ্বলছি স্যার মাগো। এই গানের জন্য তো আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। জন্ম থেকে না, খুব মজার ব্যাপার হচ্ছে এই গানটির জন্য আমি পাই। আচ্ছা, এটি অনেকেরই ধারণা ছিল যে এই গানটির জন্য পাবো, কিন্তু আমার মনে হয় বিচারকরা দেননি, এই জন্য দেননি যে আমি তার আগে পরপর 3 বার হ্যাট্রিক করেছিলেন। হ্যাট্রিক করেছি, Right. অতএব আর দেয়া যায় না। রাইট, আপনি পরপর 3 বার। হ্যাঁ, তার পরের বছর এইটি আসে, কিন্তু তখন আর যে 3 বারের পর আর আচ্ছা, একটানা 1981 দেয়া বোধহয় ঠিক হবে না না। না না, ঠিক আছে, নতুনদেরও তো জায়গা দেওয়া উচিত। আর স্যার আসলে এই গানটা তো, তারপর একবার যদি কেউ ভালোবাসতো বা জন্ম থেকে জ্বলছি মাগো, এই গানগুলো তখনকার একটা ছোট মেয়ে সামিনা চৌধুরী, উনি গানটা করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার যদি কেউ ভালোবাসতো, আর হচ্ছে গিয়ে জন্ম থেকে জ্বলছি হ্যাঁ, মাগো। একই সঙ্গে আমার মনে আছে। ওর বোধহয় আমার চলচ্চিত্রে বোধহয় এটি ওর প্রথম গান। প্রথম গান, হ্যাঁ, হ্যাঁ, আলাউদ্দিন আলীর সুরে, শ্রদ্ধা আলাউদ্দিন আলীর ওকে সুরে। আমি বলেছিলাম তুমি আগে গাও, আচ্ছা, তারপরে আমি গাইবো। ওনার গান কিরকম লেগেছিল আপনার কাছে? ভালো, চমৎকার, আচ্ছা, চমৎকার কণ্ঠ ওর। আপনার কাছে যদি জানতে চাই যে সব গানকে কি আপনি কনসিডার করতেন, নাকি কখনো কখনো রিফিউজও করেছেন যে আমি এই গানটি গাইবো না? হ্যাঁ, করেছি, আচ্ছা, কিছু গান করেছি। কি কোন ধরনের গানগুলোকে মনে হয়েছে আমার যে- স্থূল একটু বেশি, চলচ্চিত্রে মাঝে মাঝে স্থূল গান হয়, এটা করার কিছু নেই, কিন্তু অতিরিক্ত স্থূল হলে আমি রিফিউজ করেছি। আপনার ওই ওই গানগুলো খুবই জনপ্রিয় ছিল, কিছুটা মানে চটুল গান ছিল, কিন্তু গানের কথাগুলো কিন্তু সুন্দর ছিল। তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় এটা নিভিয়া। কিন্তু হ্যাঁ এটা কিন্তু মোটেই স্থূল গান নয়, না। মনে হয় স্থূল গান, হ্যাঁ, কিন্তু কিন্তু স্থূল গান নয়। খুবই মানে গভীর একটা তাৎপর্য আছে। এবং মজার ব্যাপার হচ্ছে গান সাধারণত নায়ক নায়িকার কণ্ঠেই জনপ্রিয় হয়, কিন্তু খলনায়কের কণ্ঠে বা ভিলেনের কণ্ঠে যে গান বা জনপ্রিয় হয়, ভিলেনের লিপে গান, হ্যাঁ হ্যাঁ, 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 ভিলেনের লিপে যে গান। যে জনপ্রিয় হয়, এই হুমায়ুন গানটি ফরিদির, তার হ্যাঁ, শ্রদ্ধেয়। একটি উদাহরণ। স্যার আসলে আরেকটি জিনিস, এটা খুবই জানাটা জরুরি আমার মনে হয়, আপনার যে গানগুলো আপনি করেন, একটা 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 দৃশ্যায়ন আপনাকে বলা হয়, এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আপনাকে গানটা করতে হয়, ফিল্মের গানের কথা বলছি, কিন্তু ওই গানটি আপনি করলেন সিকোয়েন্স অনুযায়ী, আপনার ডিরেক্টরের কথা অনুযায়ী আপনি করলেন। গানটা যখন পিকচারাইজেশন হয়, যখন আপনি গানটা গাওয়ার পরবর্তী পর্যায়ে সিনেমায় দেখেন বা আপনার পর্দায় আপনি যখন পিকচারাইজেশনটা দেখেন, তখন আপনার কীরকম লাগে? যে মজার ব্যাপার হচ্ছে আমার গাওয়া গানের ছবি খুব কমই দেখেছি আমি, আচ্ছা, এটা কাজেই একটা নতুন তথ্য। খুব খুব কমই দেখেছি, কাজেই মানে আপনাকে টানতো না? কেন যে দেখা হয়ে ওঠেনি বলতে পারবো না। আমি খুব ইংরেজি ছবি দেখতাম, সে একেবারে ছাত্র জীবন থেকেই, এখনো তাই। আপনি প্রথম আধুনিক গান করেছেন কবি শামসুর রহমানের লেখা এবং আব্দুল হাদের সুরে করেছিলেন, কতদিন কত দূর যাবে বলো পান্থ। কি সুন্দর কথা! এই গানগুলো আমরা আমাদের শৈশবে আমরা কিন্তু শুনতাম। বেতারে অনেক ভালো ভালো গান হয়েছে তখন আমাদের সব শিল্পীদের, সেসব গান কিন্তু অধিকাংশ হারিয়ে গেছে বা থাকলেও তা নষ্ট হয়ে গেছে, বাজাবার উপযুক্ত নেই। কিন্তু যদি আমাদের এখানে যদি কলকাতার মতো কমার্শিয়াল রেকর্ড করার ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু এসব গান থেকে যেত এবং সমানভাবে জনপ্রিয় হতো। আমরা বলতে পারি যে চরম ভাগ্যবান মানুষ, ভাগ্যবান সঙ্গীত শিল্পী আপনি, কারণ আপনি শুরু থেকেই বড় বড় মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করছেন। আপনি শ্রদ্ধেয় কমল দাশগুপ্তের সঙ্গেও কাজ করেছেন এবং ওনার সুরে আপনি নজরুলগীত আমার করেছেন। সৌভাগ্য হয়েছিল তার মতো একজন সুরকার সঙ্গীতজ্ঞের তার তত্ত্বাবধানে তার সুরে গান করা।
তিনি 65 সালে চলে এসেছিলেন বাংলাদেশে। এসে আমাকে দিয়ে প্রথমেই তিনি এই গানটি, এইটি ছিল তার প্রথম গান আমাদের এখানে আচ্ছা এসে। আচ্ছা আচ্ছা। এই নজরুলের দুইটি গান, তখন তো রেকর্ডে 2 পৃষ্ঠায় 2টি গান হতো। তারপরও তিনি আমাকে দিয়ে গান করিয়েছেন আমাকে, এবং এদিক থেকে আমি ভাগ্যবান, ফিরোজা আপার সঙ্গেও আমি গান করেছি তাই? দ্বৈত কণ্ঠে। নজরুলেরই গান আচ্ছা, উনি করিয়েছিলেন, আমাকে খুবই স্নেহ করতেন। হ্যাঁ। লোকে এত জল ও কাজল চোখে পাশানে আনলে বলো কি। দারুণ, মানে একেবারে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়। নজরুল গীতি শুনতে শুনতে মনে হয়েছে আপনি তো রবীন্দ্রসঙ্গীতও করেছেন। হ্যাঁ, কোন রবীন্দ্রসঙ্গীত- ধারার গানটি করতে গিয়ে মনে হয়েছে যে এটাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি? রবীন্দ্রসঙ্গীত আমি একেবারে ছোটবেলা থেকেই আচ্ছা, করি, তার কারণ আমার বাবা খুব রবীন্দ্রসঙ্গীত গাইতেন। পছন্দ করতেন, গাইতেন? তিনি তো প্রফেশনাল গায়ক ছিলেন না, শৌখিন গায়ক ছিলেন। এই সারাক্ষণই তার কণ্ঠে এই রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, আমরা যাকে এখন পঞ্চকবির গান বলি, পঞ্চকবির গান। গান, তার গান শুনে শুনেই, তার গলার গান শুনে শুনেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার একটা আকর্ষণ সৃষ্টি হয়। আপনি কোন সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন? আছে না যে আপনার একটা আনন্দের জায়গা? এটা দেখো, এক একজন শিল্পীর সঙ্গে কোনো কোনো সময় কোনো সুরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং যাকে বলে হয়ে যায়। যেমন আলাউদ্দিন আলীর সঙ্গে আমার একটা তেমনি একটা হয়ে গিয়েছিল, মিল হয়ে গিয়েছিল। তো অনেক গান করেছি, অনেক গান, ওনার সুরে অনেক বহু গান করেছি, কোনো গানই ফেলে দেওয়ার মতো নয়, যে কয়টি গান তার সঙ্গে করেছি। স্যার, একটা গান, মানে এই গানটিও আমরা সচরাচর শুনি না, কিন্তু এত সুন্দর, এত মায়াময় বলা যায়, তোমার ওই মুখের হাসি, এই গানটি স্যার আধুনিক গান এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সুরে, গাজী মাজহারুলের কথায় এই গানটি স্যার, এই গানটি সম্পর্কে কিছু শুনতে চাই, আর গানটাও শুনতে চাই। তোমার ওই চোখের বাঁশি বিষের বাঁশি, তোমার ওই মুখের হাসি মরণ হাসি, তবু সেই মরণ আমি ভালোবাসি। তোমার ওই চোখের বাঁশি বিষের বাঁশি, রূপের জ্বালাগুলো আগুন জ্বালা হলো, আঁচল বাঁধন গুলো আমায় ফাঁসি দিল। ও রূপের জ্বালাগুলো আগুন জ্বালা হলো, আঁচল বাঁধন গুলো আমায় ফাঁসি দিল। ও আমি তো নই, আমি এক উদাসী, তোমার ওই চোখের বাঁশি বিষের বাঁশি। গানটি কিন্তু অনেকখানি গাইলাম, কারণ গানটি আমারও খুব প্রিয় গান। হ্যাঁ, তাহলে বুঝতে হবে, ধরে ধরে স্যারের প্রিয় গানগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, যেন আমরা একটু বেশি বেশি আর শুনতে স্যার, পারি। এই গানগুলো তো আপনাকে বাঁচিয়ে রাখবে। আর কম্পোজার আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার প্রসঙ্গে বলতেই হচ্ছে, এই গানের অসাধারণ কম্পোজার। হ্যাঁ, এই গানের যে প্রিলিউডটা ছিল শীষ দিয়ে,
হ্যাঁ শীষ। Prelude, মানে- ওটিও আমারই। ও ওই শীষটা আপনার? হ্যাঁ ও মাই গড। আমি কিন্তু আগে খুব শীষ দিতাম ছোটবেলা থেকে, তার জন্য মারও খেয়েছি অভিভাবকদের, সবসময় শীষ দিতাম। একটু যদি সঙ্গীত শিল্পীদের জায়গায় আসি, আপনি Right. অনেকের সঙ্গে ডুয়েট করেছেন, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মানে খ্যাতনামা সব ফেরদৌসী আবিদা, রহমান, মিতালি মুখার্জি, শাম্মী আক্তার। শাম্মী ফেরদৌসীর সাথে আখতার। তো প্রথম গান প্রথম গানটা, গান প্রথম করেছেন। duet duet গান। তারপর শাম্মী আখতার বলছি, এদিক থেকেও আমি ভাগ্যবান, সামিনা সেই চৌধুরী। ফিরোজা আপা থেকে শুরু করে ফিরোজা বেগম, right. একেবারে সেই নতুন নবীন শিল্পী যারা, তাদের সঙ্গেও ডুয়েট Duet গান করেছেন। এর যদি জিজ্ঞেস করি প্রিয় শিল্পীকে, তাহলে বলবেন না স্যার, এটা আমি জানি, সব উচিত বলবে হবে সবাই, না। এই এটা প্রশ্নটা উচিত হবে উচিত না, না উচিত আসলে। না যে আমার সবাই প্রিয় শিল্পী, না, এটা এটা একটা সত্যি থাকে। তাই, কারণ আসলে এই ব্যাপারটা, গানের ব্যাপারটা বা শিল্পের ব্যাপারটা এমন, এটি কিন্তু ঠিক ওজন করে বলা যায় না, এদিকে পাল্লা ভারী ওদিকে পাল্লা কম, তা বলা আচ্ছা। যায় না। নিজ নিজ জায়গায় সবাই। কিন্তু বন্ধুত্বটা কার সঙ্গে ছিল বেশি, সেটা কি বলা যায় যে ওর সঙ্গে গান করতে গেলে মনে হতো যে কেমিস্ট্রিটা দারুণ মিলে যায়? সাবিনার সঙ্গে বহু গান, অসংখ্য গান আছে আমার দ্বৈত কণ্ঠে, যদি ধরে নাও যে সেটাই ওই পেয়ারটা মানে ভালো লাগতো আর কি। সেটা ধরে নিতে পারো। বাংলাদেশের যখন দিবসগুলো হয়, আমাদের কানের মধ্যে গান চলে আসে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, যে মাটির বুকে ঘুমিয়ে আছে, এই বাংলার মাটিতে। হ্যাঁ, শ্যামলী মাতা সবুজ, লাল সবুজের পালার, সেই বিখ্যাত গানটি। এই গানগুলো সম্পর্কে এই যদি- গানটি শাম্মীর সাথে, শাম্মী আক্তারের সঙ্গে, খুবই খুবই ভালো মানুষ উনি। শাম্মীর মতো একটি মেয়ে, মানে একজন মানুষ হিসেবে এত ভালো মানুষ খুব কম দেখেছি এই জগতে। তো এই সঙ্গীত জগতে তো বটেই, এর বাইরেও এত ভালো একটি, তাকে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে কোনো রকম কটূক্তি বা কোনো সমালোচনা করতে শুনি। আমরা অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে সময়ের কারণে, সময় আমাদের চরম শত্রু, কিন্তু আমরা চাই আপনি এই দুটি গান থেকে, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, অথবা যে মাটির বুকে ঘুমিয়ে আছে, আরেকটি গানও আছে আপনার, দেলোয়ার রাজুদার শরফের লেখা এবং রাজেশের সুরে, বাংলাদেশের ছবি এঁকে দিও, হ্যাঁ, খুবই চমৎকার গান। এই গানগুলো থেকে আপনার যে গানটি আপনার মন বলবে গাইতে, ওই গানটি গেয়ে আমরা চাই আজকের অনুষ্ঠানটি শেষ করতে। আর শেষ করার আগে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন প্লিজ। বলার তো কিছু নেই, আমার কৃতজ্ঞতা প্রকাশ করার আছে বাংলাদেশের সকল মানুষ এবং শ্রোতাদের কাছে, যে দীর্ঘদিন তাদের ভালোবাসা নিয়েই গান করেছি, এবং আমি এদিক থেকে মনে করি আমি খুবই ভাগ্যবান যে এতদিন মানুষের ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, এবং সেটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করি আমি। বাংলাদেশের ছবি এঁকে দিও মাগো আমার দুটি চোখে, বাংলাদেশের ছবি এঁকে দিও মাগো আমার দুটি চোখে। আমি যে বাংলাদেশের লোক, দেখে যেন আমার মুখ চিনতে পারে পৃথিবীর সব লোকে। বাংলাদেশের ছবি এঁকে দিও মাগো আমার দুটি চোখে। সৌজন্যে ইস্পাহানি।